বেশ কিছুদিন কেটে যায়। সমৃদ্ধি এখন মোটামুটি সুস্থ। ওর মাথায় আঘাতটা কিছুটা কমেছে। গতকাল ডাক্তারের কাছে গিয়েছিল। চেক আপ করিয়ে হাতের প্লাস্টার খুলে আসে। লাস্ট কয়েকটা ম্যাচ সমৃদ্ধি অননাকে অনেক রিকোয়েস্ট করে ফোন দিয়ে দেখে। গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে গতকালকে। পয়েন্ট টেবিলে চিটাগাং কিংস নাম্বার 2-এ। আজকে রাতে ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচ চিটাগাং আর রংপুর এর। আজকে আবারও তার ভালোবাসার মানুষটাকে দেখতে পাবে ভেবে খুব আনন্দ লাগছে সমৃদ্ধির। রুমের বারান্দায় বসে বসে এসব ভেবে মুচকি হাসছে সমৃদ্ধি। ইনশাদ রহমান আজকে বাড়ি এসেছেন। গত কয়েকদিন তিনি অফিসের কাজে শহরের বাইরে ছিলেন। বাড়িতে এসে সমৃদ্ধির অসুস্থতার কথা শুনে বেশ বিচলিত হয়ে পড়েন তিনি। ইনশাদ রহমান সমৃদ্ধির রুমের সামনে এসে দরজায় নক করল কয়েকবার। ভেতর থেকে সাড়া শব্দ না পেয়ে দরজা খুলে ভেতরে ঢুকল। রুমে কাউকে না পেয়ে বারান্দায় গিয়ে দাঁড়াল। সমৃদ্ধির কাঁধে হাত রেখে জিজ্ঞেস করল, কেমন আছো তুমি? সমৃদ্ধি পেছন ফিরে তাকিয়ে বলল, এই তো ভালো বাবা। তোমার মাথার আঘাতটা কিন্তু পুরোপুরি সারেনি। রুমে গিয়ে রেস্ট নাও। বললাম তো ঠিক আছি বাবা। চিন্তা করো না আমাকে নিয়ে। ইনশাদ রহমান সমৃদ্ধির মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। রাতের বেলা মোবাইল হাতে নিয়ে বিপিএলের ফার্স্ট কোয়ালিফায়ারের লাইভ ম্যাচ অন করে গায়ে কম্বল জড়িয়ে শুয়ে আছে সমৃদ্ধি আর অনন্যা। টস হয়েছে খানিকক্ষণ আগে, কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। দুজনেই বেশ এক্সাইটেড হয়ে আছে। কারণ আজকের ম্যাচটা জিতলেই চিটাগাং কিংস ফাইনালে উঠে যাবে। ওরা দুজন ভীষণ এক্সাইটেড হয়ে খেলা দেখছিল, এমন সময় ফাতেমা রহমান এসে নক করল। অনন্যা শোয়া থেকে উঠে গিয়ে দরজা খুলে দিল। ফাতেমা রহমান রুমে ঢুকে বলল, অনন্যা তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোকে একটু পরে দেখতে আসবে। অনন্যা সমৃদ্ধি দুজনে অবাকের চরম পর্যায়ে চলে যায়। অনন্যা অবাক হয়ে বলে, মানে কি বলছো কি তোমরা? আমাকে দেখতে আসবে মানে? দেখতে আসবে মানে দেখতে আসবে? তোর তো ফাইনাল পরীক্ষা শেষ। তোর বাবার বন্ধু নওশাদ ভাইয়ের ছেলে নীলা। খুব ভালো ছেলে ও। পূর্বর সাথে ওর খুব ভালো সম্পর্ক। আমি জানতে চেয়েছি ছেলে কেমন। আমি বলেছি তোমাদেরকে কোনো ছেলে খুঁজে দেওয়ার জন্য। তোর কি কোনো পছন্দ আছে? আমার পছন্দ অপছন্দের ব্যাপারে পড়ে মা। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এখনই বিয়ে করব না। ভাইয়ার মতো জব করতে চাই আমি। পূর্ব রুমে ঢুকতে ঢুকতে বলল, বিয়ের পর কি জব করা যায় না? ভাইজা তুমিও? ঠিকই তো বললাম। নীলা আমার ফ্রেন্ড, বাবার বন্ধু নওশাদ আঙ্কেলের ছেলে। উনাদের ফ্যামিলির সবার তোকে খুব পছন্দ। উনি আমাকে চিনল কিভাবে? বাবা ছবি দেখিয়েছে তোর। অনন্যা বিরক্ত হয়ে বিছানায় বসে পড়ল। ফাতেমা রহমান তাড়া দিয়ে বললেন, আরে বসে পড়লি কেন আবার? তাড়াতাড়ি রেডি হয়ে আয়। এই সমৃদ্ধি। সমৃদ্ধি বলল, আমি কিন্তু এখন উঠতে পারব না। আমি কি বলেছি তোকে উঠতে? শোন, শরীর খারাপ তোর। এখন ও ঠিকঠাক মতো সুস্থ হসনি। রুম থেকে বেরিয়ে লাফালাফি করার দরকার নেই, বলে তিনি বেরিয়ে চলে গেলেন। পিছন পিছন পূর্বও চলে গেল। সমৃদ্ধি শুয়ে কানে ইয়ারফোন গুজে ফোন দেখায় মনোযোগ দিল। অনন্যা বিরক্ত হয়ে সমৃদ্ধির দিকে তাকিয়ে বলল, আমার এই অবস্থা আর তুই নিজের মতো ফোন দেখছিস? কি করব বল? চাইলেও কি গিয়ে কিছু করতে পারব? তাহলে আর দেখিসনি মা আমাকে উঠতে নিষেধ করেছে। অবশ্য আমি এমনিতেও উঠতাম না, কারণ এখন আমার ইম্পর্ট্যান্ট কাজ আছে। বোন নাকি রে তুই? কিছু তো আইডিয়া দে, কি করে বিয়ে ভাঙব? বিয়ে ভাঙার কি দরকার আপু? তুই যদি কাউকে না ভালোবেসে থাকিস তাহলে নীলয় ভাইয়াকেই বিয়ে করে নিতে পারিস। উনি খুব ভালো একজন ডাক্তার। আমি যতটুকু চিনি মানুষ হিসেবেও ভালো। এই তুই কি করে চিনিস? কিছুদিন আগে ভাইয়ার সাথে বাসায় এসেছিল একবার, তখন কথা হয়েছিল। নীলা ভাইয়া ভালো, বিয়ে করে নিতে পারিস। বিয়ে ভাঙার দরকার নেই। আরে আমি বলতে চাইছি আমি এখন বিয়ে করতে চাই না। আমি একটা জব করে নিজের পায়ে দাঁড়াতে চাই, তারপর বিয়ে। ভাইজা তো বলেই গেল ওনারা তোকে বিয়ের পরেও জব করতে দিবে। এখন যা, তাড়াতাড়ি রেডি হ, মা নয়তো আবার ডাকবে, বলে সমৃদ্ধি আবারও শুয়ে পড়ল। অনন্যা গোমরা মুখ করে আলমারি থেকে একটা জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। মিনিট 1-5 বাদে ওয়াশরুম থেকে বেরিয়ে মাথায় ঘোমটা টেনে ড্রয়িং রুমে গেল। ড্রয়িং রুমে ঢুকে সবাইকে সালাম দিল।
ইনশাদ রহমান অননাকে তার পাশে বসতে বললেন। নওশাদ চৌধুরী আর নীলয় এসেছে। নিলয়ের মা কিছুটা অসুস্থ, তাই আসতে পারিনি। ফাতেমা রহমান তাদের সামনে বিভিন্ন প্রকার স্ন্যাক্স পরিবেশন করলেন। অননার বেশ অস্বস্তি লাগছে। একে তো প্রথমে বিয়ে করতে রাজি না, দ্বিতীয়ত এই প্রথম তাকে কেউ দেখতে এসেছে। অস্বস্তি তো হবেই। এক পলক নিলয় এর দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেল। নিলয় ওর দিকেই তাকিয়ে আছে। এতে অননার অস্বস্তি আরও বেড়ে গেল। নওশাদ চৌধুরী বললেন, পূর্ব আমাদের সব বলেছে অনন্যা। তোমার জব করার ইচ্ছে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তুমি বিয়ের পরেও চাইলে জব করতে পারো। ইনশাদ রহমান বললেন, তোমার চাকরি নিয়ে যেহেতু কোনো আপত্তি নেই ওনাদের, তাহলে আশা করছি বিয়ে নিয়েও তোমার কোনো আপত্তি নেই। অনন্যা চুপ করে আছে। অনন্যাকে চুপ থাকতে দেখে পূর্ব বলল, বাবা আমি অনন্যার সাথে একটু আলাদা কথা বলি। আচ্ছা যাও। পূর্ব অনন্যাকে নিয়ে পাশের রুমে গেল। বলল, বলেছিলাম না তোর জব করা নিয়ে আপত্তি নেই ওনাদের। লাস্ট একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি, পছন্দের কেউ আছে তোর? থাকলে তোর ইচ্ছের বিরুদ্ধে আমরা কেউ জোর করব না। অনন্যা দুদিকে মাথা নাড়াল। তাহলে এ বিয়ে করতে কি কোনো আপত্তি আছে? অনন্যা কিছুক্ষণ চুপ থেকে বলল, না। তবে কিছু দিন সময় লাগবে। তাহলে বাবাকে গিয়ে বলি তুই রাজি। রুমে যা তুই। অনন্যা রুমে চলে গেল। পূর্ব ড্রয়িং রুমে এসে বসল। ইনশাদ রহমানের দিকে তাকিয়ে বলল, অনন্যা রাজি। তবে ওর কিছুদিন সময় চাই। নওশাদ চৌধুরী বললেন, যাক আলহামদুলিল্লাহ। তাহলে ইনশাদ সামনের মাসের ১-৮ তারিখেই ডেট ফাইনাল। এই কয়দিনে ওদের মধ্যে একটু চেনা জানা হোক, দুজন দুজনকে চিনুক জানুক। হ্যাঁ অবশ্যই। ফাতেমা রহমান বললেন, আপনারা রাতে ডিনার করে যাবেন কিন্তু? নীলা বলল, আজ না আন্টি, অন্য একদিন। মা বাড়িতে অসুস্থ। আমাদের এখন যেতে হবে। নওশাদ চৌধুরী বললেন, আজ তবে উঠি ইনশাদ। নওশাদ চৌধুরী আর নিলয়ের সাথে ইনশাদ রহমান ও বেরিয়ে গেলেন। অনন্যা রুমে গিয়ে সমৃদ্ধির পাশে শুয়ে পড়ল। সমৃদ্ধি ফোনের দিকে তাকিয়ে থেকেই বলল, বিয়েটা কি ভেঙে দিয়েছিস নাকি বিয়ে করতে রাজি? ওনারা বলেছেন আমার জব করা নিয়ে কোনো আপত্তি নেই। ভাইজা আর বাবাও অনেক করে বলল, তাই রাজি হলাম। তবে আমি বলেছি আমার কিছুদিন সময় লাগবে। সমৃদ্ধি কিছু বলল না, শুধু মুচকি হাসল। অনন্যা আর সমৃদ্ধি একসাথে খেলা দেখতে লাগল। রংপুরের ব্যাটিং ইনিংস শেষ। এখন চিটাগাং ব্যাটিং করতে নামবে। চিটাগাং কিংসের সামনে এখন ১-৯-৮ রানের টার্গেট। সমৃদ্ধি বেশ এক্সাইটেড হয়ে গেছে। কিছুটা চিন্তা হচ্ছে, আজকে হেরে গেলে তো ফাইনালে ওঠার জন্য সেকেন্ড কোয়ালিফায়ারও খেলতে হবে। তবে ওর আরাবের উপর সম্পূর্ণ ভরসা আছে। আরাব নিশ্চয়ই টিমকে জেতাবেই। পুরো টিমও এখন আরাবের দিকে তাকিয়ে। চিটাগাং কিংস ব্যাটিং করতে নেমে যায়। সমৃদ্ধি আর অনন্যা দুজনে মিলে বেশ এনজয় করছে। খেলা দেখার মধ্যে ফাতেমা রহমান বেশ কয়েকবার ডিনার করার জন্য ডেকে গেছেন। অনন্যা বলে দিয়েছে ওদের দুজনের খাবার রুমে এনে দিতে। কিছুক্ষণ বাদে ফাতেমা রহমান ওদের জন্য খাবার নিয়ে আসে। খেলা দেখতে দেখতেই ডিনার সেরে নিয়ে ওরা। লাস্ট ওভারের খেলা চলছে। ইতিমধ্যে ৮ উইকেট পড়ে গেছে চিটাগাং কিংসের। শেষ ওভারে দরকার ২-২ রান। একমাত্র ভরসার ব্যাটসম্যান হিসেবে আরাব এখনও ক্রিজে দাঁড়িয়ে আছে। ব্যক্তিগত রান ৯-৬। ওভারের প্রথম ২ বলে ২ রান হয়। শেষ ৪ বলে ২-০ রান দরকার। টান টান উত্তেজনা। পরবর্তী বলে হয় ৬ রান। আরাবের সেঞ্চুরি পূর্ণ হয়। সমৃদ্ধির ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তার পরের বল স্ট্রেট ড্রাইভ শট, বল গড়িয়ে মুহূর্তেই সীমানার বাইরে ৪ রান। শেষ ২ বলে ১-০ রান। গ্যালারি জুড়ে টান টান উত্তেজনা। সমৃদ্ধিও বেশ চিন্তিত মুখে তাকিয়ে আছে। ওভারের ৫ বল, কভার ড্রাইভ, বল গড়িয়ে সীমানার বাইরে ৪ রান। শেষ বলে ৬ রান দরকার। রংপুর এর ফিল্ডাররা সবাই বাউন্ডারি লাইনে। আরাবের উপর পাশের ব্যাটসম্যান এগিয়ে এসে বলল, আমাদের বিশ্বাস ভাই, আপনি পারবেন। আরাব ব্যাটিং ক্রিজে দাঁড়িয়ে ভাবছে। পুরো দল, সারা চিটাগাং এখন তার ভরসায়। যে করেই হোক জিততে হবে। জয়ের শেষ প্রান্তে এসে হেরে গেলে চলবে না। আগে বোলার দৌড়ে এসে বল করল। আরাব খানিকটা এগিয়ে গিয়ে ব্যাট করল। বল আকাশে। শূন্য ভাসছে।
পুরো গ্যালারি বলের দিকে তাকিয়ে। সমৃদ্ধি চোখ বন্ধ করে ফেলেছে। শেষ মুহূর্তে এসে হেরে যাবে না তো? চলবে। সমৃদ্ধি, চোখ খুলে দেখ। অননার কথায় সমৃদ্ধি ধীরে ধীরে চোখ খুল। চোখ খোলার সঙ্গে সঙ্গে মোবাইলের স্ক্রিনে ভেসে উঠল বিশাল এক উল্লাসমুখর দৃশ্য। গ্যালারিতে উচ্ছ্বাসের ঢেউ। চিটাগাং কিংসের খেলোয়াড়রা দৌড়ে মাঠে ঢুকে গেছে, আরাবকে জড়িয়ে ধরেছে সবাই। ক্যামেরায় বারবার রিপ্লে দেখাচ্ছে, বল বাউন্ডারি লাইনের বাইরে, বিশাল ছক্কা। চিটাগাং কিংস ম্যাচ জিতে নিয়েছে। ফাইনালে উঠে গেছে। চিটাগাং এর নেক্সট ম্যাচ ফাইনাল। সেকেন্ড কোয়ালিফায়ার এ যে দল জিতবে সে দলই ফাইনালে চিটাগাং এর সাথে খেলবে। ম্যাচ শেষে হোটেলে ফিরতেই নিবিড় কল দিল। ফোন রিসিভ করতেই নিবিড় উচ্ছ্বসিত কণ্ঠে বলল, কংগ্রাচুলেশনস ব্রো। হোয়াট অ্যা ইনিংস ম্যান। আই রিয়েলি লাইক ইট। আরাব মুচকি হেসে বলল, থ্যাঙ্কস। আজকের দিনটা খুব ভালো বুঝলি, দুটো গুড নিউজ একসাথে। দুটো নিউজ? আজকে তোরাও জিতেছিস আর আজকে ভাইয়ার বিয়েও ঠিক হয়েছে। নীলা ভাইয়ার বিয়ে? আব্বুর বন্ধুর মেয়ের সাথে। মেয়ের ভাই আর নীলা ভাইজা ওরা স্কুল লাইফ থেকে ফ্রেন্ড। বাহ, বেশ ভালো তো। আগামী মাসের ১ তারিখে বিয়ে। তোদের সবার দাওয়াত। ফুল ফ্যামিলি আসতে হবে কিন্তু। আরাব হাসতে হাসতে জবাব দেয়, ঠিক আছে আসব। পরে আবার কোনো অজুহাত দেখাতে পারবি না কিন্তু। আরে না, নীলা ভাইয়ার বিয়ে, অবশ্যই আসব। মনে থাকে যেন। গুড নাইট। ঘুম পাচ্ছে ভীষণ। ঘুমাবো আমি। তুই তো সারাদিন ঘুমিয়েই কাটাস, বিরক্ত হোস না তুই? অবশ্য কি আর করবি বল, না করিস ঠিকমতো পড়াশোনা আর না আঙ্কেলের বিজনেসে হেল্প করিস। কয়েকদিন পর তোদের সবাইকে একটা সারপ্রাইজ দিব। তখন আর এই কথাগুলো আমাকে বলতে পারবি না। ওকে, দেখা যাবে। গুড নাইট। নিবিড়ের ফ্যামিলি সিলেট থাকলেও নিবিড় এখানেই থাকে। ঢাকা শহরই ওর ভালো লাগে। কলেজ থেকেই নিবিড় আর আরাব ফ্রেন্ড। এখনও একই ভার্সিটিতেই মাস্টার্স ফাইনাল ইয়ারে। নিবিড়ের বাবা বহুবার নিবিড়কে ওনার বিজনেসের হাল ধরতে বলেছিলেন। নিবিড় তাতে রাজি না। ওর প্ল্যান ও নিজে কিছু করবে। আরাবের ভার্সিটিতে যাওয়া হয় না। বেশিরভাগ সময় ওর ন্যাশনাল টিমের খেলা কিংবা বাইরের দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের খেলা থাকে, যার কারণে শুধু এক্সামের সময় এক্সাম দেয়া হয়। কিন্তু নিবিড় না করে, ঠিকমতো পড়াশোনা না করে ওর বাবার বিজনেস। সেজন্যই নৌশাদ চৌধুরী ওনার ছোট ছেলের উপর বেশ রেগে আছেন। ভোরবেলা ঘুম থেকে উঠে প্র্যাকটিসে জয়েন করে আরাব। ওদের টিমের সবার মেইন ফোকাস এখন ফাইনাল ম্যাচের দিকে। যেভাবেই হোক ফাইনাল ম্যাচ জিততেই হবে। ফার্স্ট কোয়ালিফায়ার জেতার পর ওদের আত্মবিশ্বাস আরও বেড়েছে। ম্যানেজমেন্টও আরাবের ক্যাপ্টেন্সিতে অনেক খুশি। বিপিএলে এই প্রথমবার কোনো টিমের ক্যাপ্টেন হয়েছে আরাব। প্রথমবারই আরাবের এমন সাফল্যে টিমের সবাই বেশ খুশি। প্র্যাকটিস শেষে আরাব বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। চট্টগ্রাম পর্বের খেলা শেষে ওরা আরও বেশ কয়েকদিন আগেই ঢাকায় ব্যাক করে। ফিরে এসে টিমের সাথেই হোটেলে যায়। কিন্তু আজকে হঠাৎ করেই বাড়ি যেতে ইচ্ছে হলো আরাবের। বাড়িতে মা, বাবা, বোনের সাথে কিছুটা সময় কাটিয়ে আসবে। এতদিন ফোনে কথা হলেও পরিবারের সাথে সময় কাটানো হয়নি আরাবের। বাড়ির দরজায় এসে কলিংবেল দিতেই মরিয়ম রহমান দরজা খুলে বেশ অবাক হলেন আরাবকে দেখে। আরাব মরিয়ম রহমানকে জড়িয়ে ধরে বললেন, তোমাদের সাথে দেখা করতে এসেছি। সোফায় বসে ল্যাপটপে ড্রেসের ডিজাইন করছিল আফসিন। ফ্যাশন ডিজাইনার সে। নিজের একটা ক্লোথিং ব্র্যান্ডও আছে। সেটার কাজই করছিল আফসিন। আরাবের কথা কানে পৌঁছাতেই ছুটে এসে জড়িয়ে ধরল আরাবকে। আরাবের কাছে এটা নতুন কিছু না, আফসিন সবসময় এমন প্রাণোচ্ছল। কিন্তু এতদিন পর দেখা হওয়ায় আজকের আলিঙ্গনটা একটু বেশিই আবেগমাখা লাগল। আফসিন গাল ফুলিয়ে বলল, তুই তো এখন সেলিব্রিটি হয়ে গেছিস, আমাদের মতো সাধারণ মানুষের সাথে দেখা করার সময় কোথায় তোর? আরে এভাবে বলছিস কেন? তোদের ছেড়ে থাকতে ভালো লাগছিল না বলেই তো চলে এলাম। কেমন আছিস বল? ভালো, কিন্তু আম্মি খুব রাগ করেছে। এই কথা বলতেই পাশ থেকে গম্ভীর গলায় কেউ বলল, রাগ করব না? নিজের মা, নিজের বোনের জন্যও যদি সময় না থাকে তাহলে আর কী বা বলার থাকে? আরাব তাকিয়ে দেখল তার মা মরিয়ম রহমান কিছুটা মন খারাপ করে আছে। চোখে মুখে অভিমান স্পষ্ট। আরাব হাসি মুখে কাছে গিয়ে মাকে ফের জড়িয়ে ধরে বলল,
সরি আম্মি, তোমরা জানো তো কত ব্যস্ততা ছিলাম আমি। হোটেলের খাবার খেতে খেতে আর ভালো লাগছে না। আমার আম্মির হাতে রান্না খাবারের টেস্ট খুব মিস করছিলাম। আজকে আমি আমার আম্মির হাতের রান্না খেতে চলে এসেছি। মরিয়ম রহমানের সব অভিমান মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে ছেলের জন্য রান্না করতে চলে গেলেন। আফসিন আরাবের হাত ধরে নিয়ে পাশে বসাল। আরাব আশপাশে তাকিয়ে বলল, বাবা কোথায়? কাল রাতের ফ্লাইটে কানাডা গেছে বিজনেসের কাজে। কিছুদিনের জন্য থাকবেন। আরাব একটু চুপ করে গেল। বাবা থাকলে আরও ভালো লাগত আরাবের, কিন্তু ব্যবসার কাজের চাপে উনিও সবসময় ব্যস্ত থাকেন। ওকে, কি আর করার, ফিরলে দেখা হবে। আর তার আগে আমাদের সবার সাথে একটু বেশি সময় কাটানো লাগবে তোর। সারাক্ষণ টিম প্র্যাকটিস নিয়েই থাকিস, এবার কিন্তু একটু আমাদেরও টাইম দিবি। আরাব হাসল। নিবিড়কেও কল দিয়েছিল আরাব। বলেছিল চলে আসতে। কিছুক্ষণের মধ্যে নিবিড়ও চলে আসে। তারপর তিনজনে মিলে জমিয়ে আড্ডা দেয়া। দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে আরাব চলে যায়। বিকেলে সমৃদ্ধি আর অনন্যা দুজনে ছাদে বসে গল্প করছিল। বিকেলের ঠান্ডা হাওয়া বইছে। সূর্য লাল বর্ণ ধারণ করে আছে। কিছুক্ষণ পরেই অস্ত যাবে। সমৃদ্ধি ওর ফোনে সূর্যাস্তের সময়ের দৃশ্য ক্যাপচার করে নিল। এই সময়টা সমৃদ্ধির দারুণ লাগে। এমন সময় অনন্যার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল এলো। ধরবে কি ধরবে না সেটা ভাবতে ভাবতেই কলটা কেটে গেল। কিছুক্ষণের মধ্যে আবারও বেজে উঠল। অনন্যা কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? নীলয় চৌধুরী। নীলয় চৌধুরী নামটা শুনতেই অনন্যার হার্টবিট বেড়ে গেল। কখনো কারো সাথে কথা বলতে এমন হয়নি। নিজেকে সামলে নিয়ে কোনোরকমে বলল, আপনি আমার নাম্বার পেলেন কোথায়? পূর্বর থেকে নিয়েছি। ও আচ্ছা, ফ্রি আছো? কেন? আমি তোমার সাথে মিট করতে চাইছি তাই। রেডি হয়ে থেকো, একটু পরে এসে তোমাকে নিয়ে যাব। বাবা যদি যেতে দিতে রাজি না হয়? আঙ্কেলকে বলে রেখেছি আমি। রেডি হয়ে নাও। অনন্যা কিছু না বলে ফোন কেটে দিল। সমৃদ্ধি জিজ্ঞেস করল, নীলা ভাইজা? হ্যাঁ, বলল আমার সাথে দেখা করতে চায়। ভালো তো, এখন থেকে চেনা জানা হলেই তো ভালো। অনন্যার কেমন একটা আনিজি ফিল হচ্ছে। সমৃদ্ধি অনন্যার হাতে হালকা ধাক্কা দিয়ে বলল, কিরে, কি হলো? কি ভাবছিস? যার সাথে দুদিন পর বিয়ে তার সাথেই তো দেখা করতে যাবি, অন্য কারো সাথে তো না। সমৃদ্ধি অনন্যার হাত ধরে বলল, চল নিচে চল, আজকে আমি তোর ড্রেস চুজ করে দিব। বলে অনন্যাকে নিয়ে টানতে টানতে নিচে চলে এলো। সমৃদ্ধি একটা সাদা আর নীলরঙা শাড়ি পছন্দ করে দিল। অনন্যা বলল, শাড়ি পরে যাব? শাড়িতেই তোকে খুব সুন্দর লাগবে। তোকে আজকে সুন্দর করে সাজিয়ে দেব যাতে নীলয় ভাইয়া তোর থেকে চোখই না ফেরাতে পারে। চুপ করত, কোনো কথা না আর। দেখি এখানে বসত। কিছুক্ষণ পর নীলা আসল। ড্রয়িং রুমে কিছুক্ষণ ফাতেমা রহমানের সাথে কথাবার্তা বলল। ফাতেমা রহমান ড্রয়িং রুম থেকে তাড়া দিয়ে বললেন, অনন্যা তাড়াতাড়ি আয়, ছেলেটা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। সমৃদ্ধি অনন্যাকে সাজিয়ে নিয়ে আসল। সাদা আর নীলরঙা শাড়ি, চুলে খোপা, চোখে কাজল আর ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। এতটুকুতেই দারুণ লাগছে অনন্যাকে। অনন্যার দিকে এক পলক তাকিয়ে মুচকি হেসে চোখ সরিয়ে নেয় নীলা। ফাতেমা রহমানের দিকে তাকিয়ে বলে, আমরা তাহলে আসছি আন্টি। হ্যাঁ, সাবধানে যেও। নীলা অনন্যাকে বলল, চলো যাওয়া যাক। নীলা অনন্যাকে নিয়ে বেরিয়ে পড়ল। পূর্ব ভার্সিটি থেকে বেরিয়ে সন্ধ্যায় ওর বন্ধুবান্ধবদের সাথে বসে একটা রেস্টুরেন্টে আড্ডা দিচ্ছিল। এমন সময় ওর ভার্সিটির একটা স্টুডেন্ট কল দিল। কল রিসিভ করতেই ওপাশ থেকে স্টুডেন্টটা বলল, স্যার, তাড়াতাড়ি গ্রিন লাইফ হসপিটালে আসুন। খুব বিপদ হয়ে গেছে স্যার। কি হয়েছে? আপনি আসুন স্যার, তারপর বলছি। তাড়াতাড়ি স্যার, প্লিজ। কি হয়েছে আগে সেটা তো বল। পূর্ব আরও কিছু বলার আগেই ফোনটা কেটে গেল। পূর্ব ওর ফ্রেন্ডদের আসছি বলে বেরিয়ে গেল। হন্তদন্ত হয়ে ছুটে চলল হসপিটালের দিকে।